আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদ ভাঙলে ৪৮ ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো মৌলিক সংস্কারের বিষয়ে বাধা সৃষ্টি করছে বিএনপি সহ কয়েকটি দল বলছে এনসিপি। এবং সর্বশেষ জানাবো সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা হঠাৎ স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদ ভাঙলে ৪৮ ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সুনির্দিষ্ট ৭টি প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের দেওয়া ৭টি প্রস্তাব হল ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার গঠন, জাতীয় সংসদের মেয়াদ অবসান হওয়ার ১৫ থেকে ৩০ দিন পূর্বে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে সর্বোচ্চ ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত করার কথা বলা হয়েছে। সংসদের মেয়াদ অবসানের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য জামায়াত ৩টি প্রস্তাব দিয়েছেন। প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা বা নেত্রীর সমন্বয়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে। কমিটি যে কোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রধান বিচারপতির সভাপতিত্ব করবেন। এই কমিটি গঠিত হওয়ার পরবর্তী অনধিক ৩ দিনের মধ্যে কমিটির সদস্যরা সভায় মিলিত হবেন। প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য কমিটির নিকট সরকারি দল বা জোট ৫ জন, প্রধান বিরোধী দল বা জোট ৫ জন এবং সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য বিরোধী দলগুলো ২ জন করে নির্দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবে। কমিটি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একজন উপযুক্ত ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাছাই করে রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবে এবং সংসদের মেয়াদ অবসানের পর থেকে পরবর্তী ১২০ দিনের জন্য রাষ্ট্রপতি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করবেন। সংসদের মেয়াদ অবসান হওয়ার ১৫ থেকে ৩০ দিন পূর্বে জাতীয় সংসদের স্পিকারের তত্ত্বাবধানে এবং সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর সংসদ নেতা বা সরকারি দলের সংসদীয় দলনেতা, ২ বিরোধী দলীয় নেতা, ৩ সংসদের স্পিকার, চতুর্থ সংসদের বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, পঞ্চম সংসদ উপনেতা, ষষ্ঠ সংসদের প্রধান হুইপ, সপ্তম সংসদের বিরোধী দলীয় উপনেতা, অষ্টম বিরোধী দলীয় প্রধান হুইপ এবং নবম সংসদের অন্যান্য বিরোধী দলের ২ জন প্রতিনিধি, সর্বমোট ১০ জন সদস্যের সমন্বয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে। কমিটি যে কোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সভাপতিত্ব করবেন সংসদের স্পিকার। এই কমিটি গঠিত হওয়ার পরবর্তী অনধিক ৩ দিনের মধ্যে কমিটির সদস্যরা সভায় মিলিত হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একজন উপযুক্ত ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন এবং তিনি সংসদের মেয়াদ অবসানের পর থেকে পরবর্তী ১২০ দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে ৩ দিন অতিবাহিত হওয়ার পর প্রধান উপদেষ্টা পদের জন্য সংসদের সরকারি দল বা জোট ৫ জন, সংসদের প্রধান বিরোধী দল বা জোট ৫ জন এবং সংসদের অন্যান্য বিরোধী দল ৩ জন, সর্বমোট ১৩ জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবেন। কমিটির প্রস্তাবিত ১৩ জন ব্যক্তির মধ্য থেকে একজনের নাম চূড়ান্ত করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বাছাইকৃত রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবে এবং সংসদের মেয়াদ অবসানের পর থেকে পরবর্তী ১২০ দিনের জন্য রাষ্ট্রপতি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করবেন। এর সংবিধান এবং আইনের বিধানাবলী দ্বারা উপযুক্ত ব্যক্তির যোগ্যতা অযোগ্যতা নির্ধারিত হবে। তবে প্রধান উপদেষ্টার বয়সসীমা যা এখন ৭২ বছর, এ বিষয়ে আলোচনা করা যেতে পারে এবং পুনর্নির্ধারণ করা যেতে পারে। উপরে উল্লেখিত প্রস্তাবগুলোতে একমত হওয়া না গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল করা হবে, তবে রাষ্ট্রপতিকে রাখার অপশনটি বাদ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা নিয়োগ লাভের পর তত্ত্বাবধায়ক সরকার পরিচালনার জন্য ১ নম্বর প্রস্তাবে বর্ণিত বিধানের আলোকে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রীর সমন্বয়ে গঠিত বাছাই কমিটি অথবা ২ নম্বর প্রস্তাবে বর্ণিত বাছাই কমিটি প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে ২ নম্বর প্রস্তাবের এর বিধান মতে যারা উপযুক্ত তাদের মধ্য থেকে ১০ থেকে ১৫ জন ব্যক্তির নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবে। রাষ্ট্রপতি তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবে। সংসদের মেয়াদ অবসান ব্যতীত ক্ষেত্রে
মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভেঙে যাওয়া পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনার উপরে বর্ণিত 3টি প্রস্তাবের মধ্য থেকে যে প্রস্তাবটি গ্রহণ করা হবে তার আলোকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। পদমর্যাদা: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এবং উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন। দায়িত্ব, কর্তব্য ও এখতিয়ার: এই সংবিধানে বর্ণিত বিধানাবলী সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার ও অবসানের সময়সীমা নির্ধারিত হবে। নির্বাচনের সময়সীমা: তত্ত্বাবধায়ক সরকারের 120 দিনের মধ্যে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আরও 60 দিন বর্ধিত হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না, বলছেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। এদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন যে গণতন্ত্র, স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য 1971 সালে লক্ষ্য শহীদ জীবন দিয়েছিল তা ভুলে গিয়ে শেখ মুজিব 4 বছরের মাথায় গণতন্ত্রকে ভ্যানিশ করে দিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। এটা তারাই করেছে যারা ফ্যাসিবাদের প্রবক্তা। শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট ছিল, তার কন্যা তো ডাবল ফ্যাসিস্ট হয়েছে। দেশে ফ্যাসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক তা বাংলাদেশের মানুষ চায় না। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আন্দোলনকারীদের রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরাতে চাইছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের স্থানীয় নেতৃবৃন্দের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, তারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগত জানায়। সালাউদ্দিন বলেন, বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কাজ চলছে, তবে তা হচ্ছে খুব ধীর গতিতে। আমি জানি না এত ধীর গতির কাজ করে তারা সফল হবে কিনা। 12 ফেব্রুয়ারি আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি খসড়া সনদ সরকারকে দিয়েছি। কিছুদিন আগে তারা আবার একটি রিফাইন্ড ভার্সন চেয়েছে, আমরা সেটাও দিয়েছি। তিনি বলেন, আমরা জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেব। সংবিধানের 4র্থ তফসিলে তার বর্ণনা থাকবে। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার স্বীকৃতি ও সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী। এ সময় তিনি জোর দিয়ে বলেন, 5ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। মৌলিক সংস্কারের বিষয়ে বাধা সৃষ্টি করছে বিএনপি সহ কয়েকটি দল, বলছে এনসিপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় মৌলিক সংস্কারের বিষয়গুলো এলে বিএনপি সহ কয়েকটি দল সেগুলোতে দ্বিমত পোষণ করে একরকম বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারের মোটা দাগে যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরও কতিপয় দল সেখানে বাধা তৈরি করছে। তারা ঐক্যমতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। সেই এজেন্ডাগুলো যাতে একমতের আলোচনার মধ্যে না থাকে সে ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছে। এনসিপি সদস্য সচিব বলেন, যখন উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদবিতে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আসে তখনই বিএনপি ও কয়েকটি দল সরাসরি আপত্তি তোলে। তারা সংস্কারের এজেন্ডাকে আলোচনার টেবিল থেকে বাদ দিতে চায়। আক্তার হোসেন বলেন, উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে পিআর পদ্ধতি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে। সেখানে অন্তত 1% ভোট পাওয়া দলগুলোর প্রতিনিধিত্ব থাকলে ভিন্ন মতের চর্চা ও অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে। এনসিপির পক্ষ থেকে প্রস্তাব করা মৌলিক সংস্কারের রূপরেখায় ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি, বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, প্রধান বিচারপতি নিয়োগ, উচ্চকক্ষের গঠন ও কার্যাবলী এবং সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিরপেক্ষ নিয়োগের প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। সংসদীয় কাঠামোতে উচ্চকক্ষের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে শুধু নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নয়, উচ্চকক্ষেও একই সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। বিশেষ করে সংবিধানের অনুচ্ছেদ 48, 56, 142 এবং 58 এর ক, যেগুলো রাষ্ট্রের মৌলিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ, সেগুলোর পরিবর্তনে গণভোটের প্রয়োজনীয়তার কথা বলেছে এনসিপি। আক্তার হোসেন বলেন, কিছু দল মৌলিক সংস্কারের প্রস্তাবগুলোকে সংখ্যায় ফেলে বলছে সব মানতে হবে কেন, কিন্তু এই দৃষ্টিভঙ্গি সংস্কারের মূল উদ্দেশ্যকেই খর্ব করে। তিনি বলেন, যেসব ছোটখাটো বিষয়ে সব দল একমত তা নিয়ে সমস্যা নেই, কিন্তু যখন ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি, উচ্চকক্ষের ক্ষমতা এসব মৌলিক বিষয়ে আলোচনা হয় তখনই বিএনপি পিছিয়ে আসে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।